আসসালামু আলাইকুম বন্ধুরা, যথারীতি আজকে আবারও ফেসবুক লাইভে আসলাম একটি বিশেষ সমস্যা, সেই সমস্যাটি চিহ্নিত করা এবং সেই সমস্যাটির সমাধানের পথ খুঁজতেই আজকে আবারও আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসলাম। আশা করি আপনাদের পাশে পাবো, আর এটা বিশ্বাস রাখি আপনারা সকলে ভালো আছেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যে টপিকস বা যে বিষয়টি নিয়ে ফেসবুক লাইভে এসেছি, আপনারা সবাই দয়া করে ক্যাপশনটি একটু পড়ে নেবেন, আর আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এই প্রাসঙ্গিক আমি যে কথাটা লিখেছি যে ধর্ষণের জন্য প্রধান কারণ, এটা কি নারীদের পোশাক নাকি পুরুষের মস্তিষ্ক? পুরুষের মস্তিষ্ক বলতে বিকৃতি মস্তিষ্ক যাদের, সেটা দায়ী। তো আপনার যেটা ভালো মনে হবে এবং যারা উভয় পক্ষকেই সমর্থন করবেন যে নারীর পোশাক এবং হচ্ছে বিকৃত মস্তিষ্ক দুটোই দায়ী, হ্যাঁ ঠিক আছে, বাট আপনি যুক্তি লিখে যাবেন কমেন্টসে। এছাড়া হচ্ছে যে আজকে আমি এটাই বলতে আসছি যে আসলেই পোশাক কতটুকু, কত পার্সেন্ট দায়ী, পুরুষের মস্তিষ্ক কত পার্সেন্ট দায়ী, পাশাপাশি আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেটা কতটুকু দায়ী। হ্যাঁ, কারণ আজকে এটা একটা বিশাল বড় সমস্যায় পরিণত হচ্ছে। যখন আজকে পৃথিবী একটি ক্রান্তি লগ্নে অবস্থান করছে, পৃথিবীর অবস্থা ভালো নেই, কোথাও কোনো মানে বলা যায় যে একটা অসুস্থতা বিরাজ করছে, সেই সময়েও কিছু মানুষ যখন একটি শিশুর জীবন নষ্ট করছে, একটি নারীর জীবন ধ্বংস করছে, ধর্ষণ করে মেরে ফেলছে, তাদের আসলে মস্তিষ্ক বলতে কি কিছু আছে? তারা কি সত্যি আদৌ মানুষ নাকি পশু? সো আমি আমার জায়গা থেকে যতটুকু পারি যুক্তি, আমার যতটুকু জ্ঞান আছে ততটুকু দিয়ে আমি সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। আর আপনাদের যা জানার প্লিজ প্রশ্ন করবেন এবং আপনাদের যুক্তিটা প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, ব্রেভ জেনারেশন, মানে সাহসী প্রজন্ম। আমি সেই ইউটিউব চ্যানেলেও কিন্তু আমি এইসব সচেতনতামূলক ভিডিও দেই, আপনারা সেখান থেকেও পরবর্তীতে দেখতে পারবেন এবং অবশ্যই এই ভিডিওগুলো ফেসবুক অ্যাকাউন্টে থেকে যাবে। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে এই মুহূর্তে ফেসবুকে সঙ্গ দিয়েছেন, আমার সাথে আছেন। যদিও আমি অনেকটা অসুস্থ, ঠান্ডা জ্বর, তারপরেও কিছু মানুষ পার্সোনালি আমাকে মেসেঞ্জারে গিয়ে যখন আমার গতকালকের ভিডিওটি নিয়ে বিভিন্ন ধরনের কটু কথা বলতেছিল, বিভিন্ন ধরনভাবে মানে বিভিন্ন কথায় আমাকে জর্জরিত করার চেষ্টা করছিল। হ্যাঁ, ইভেন হচ্ছে বলতেছে যে আমি কিভাবে ফেসবুক লাইভে আসি। আর এভাবে একজন মিডিয়া ব্যক্তিত্ব, একজন সোশ্যাল ওয়ার্কার, একজন নেত্রী, একজন মানে সমাজের মানুষ বা সাধারণ মানুষ বা যে কোনো ধরনের কর্মজীবী মানুষ, সে তার বাস্তবিক জীবনে, প্রাত্যহিক জীবনে কি পোশাক পরবে, কিভাবে আসবে, কি কথা বলবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে, যেখানে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে সেখানে আপনি কেন উল্টাপাল্টা কথা বলবেন বলেন তো? আচ্ছা, আরেকটি কথা হচ্ছে যে অসংখ্য ধন্যবাদ যারা জয়েন করেছেন। আশা করি এটি শেয়ার করে আরও বেশি মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আর অনেকেই অলরেডি আমাকে কমেন্টস করছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো আমি হচ্ছি আমার মূল কথাতে চলে যাই। ধর্ষণ মাত্র 3টা অক্ষর, কিন্তু তার বিস্তৃতি বা তার পরিধি কিন্তু বিশাল বড়, তাই না? আজকে ধর্ষণের জন্য মা বাবা তার আদরের সন্তানকে হারাচ্ছে, ধর্ষণ করে যাকে মেরে ফেলা হচ্ছে। আজকে এই ধর্ষণের জন্য একটি নারী তার সতীত্ব হারাচ্ছে। এই ধর্ষণের জন্য একটি শিশু, সে তার শিশু জীবনটাকে একদম শেষ করে দিয়েছে, শিশু মন মানসিকতাকে মানে শেষ করে দিয়েছে।
এই ধর্ষণটা, একটি নারী নতুন বিয়ে করে শ্বশুরবাড়ি গিয়েছে, সেখানে তার উপর এরকম জুলুম অত্যাচার বা ধর্ষণের কারণে সে তার যে নতুন স্বপ্ন সাজানো সেটাই ভুলে যাচ্ছে। এই ধর্ষণের কারণে একটি কলেজ পড়ুয়া ছাত্রী, একটি ভার্সিটি পড়ুয়া ছাত্রী সে স্বপ্ন দেখা ভুলে যাচ্ছে, কিংবা হচ্ছে হতাশার মধ্যে ডুবে যাচ্ছে, কিংবা হচ্ছে সেও ওই পথে হাঁটা শুরু করেছে যে পথটা বড্ড অন্ধকারময়, বড্ড কণ্টক। তো আমরা আমরা সেই জায়গা থেকে কথা বলবো আজকে। আজকে যারা আমার সাথে আছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি যে আজকে আমি কোনো টাইম লিমিট লিখে দিইনি যে আমি কখন ফেসবুক লাইভে আসব। জাস্ট আমি এটা বলেছি যে আমি আজকেও ফেসবুক লাইভ করব। কেন করব? যে কিছু পুরুষ, এটা কিন্তু সকল পুরুষ না, আজকে আমাদের দেশে বা আমাদের বিশ্বে ভালো মানুষ আছে বিদায় কিন্তু এখনও আমাদের পৃথিবীটা টিকে আছে। আমরা নারীরা এখনও পর্যন্ত স্বপ্ন দেখি যে একদিন সুন্দর একটি সংসার হবে, আমার একটি সুন্দর স্বামী হবে, আমার একটি সুন্দর ঘর হবে। আজকে যদি সেই শিশু বয়সে বা সকল মানুষ খারাপ থাকতো, সকল পুরুষ খারাপ থাকতো, তাহলে সেই শিশু বয়সে কিন্তু একে একে প্রত্যেকটা শিশু ধর্ষিত হয়ে তাদেরকেও মেরে ফেলা হতো, তারাও মরে যেত। সবাই কিন্তু খারাপ না, সকল জায়গায় সকল মানুষ কিন্তু খারাপ না। এটা হচ্ছে কিছু বিকৃত মস্তিষ্ক, কিছু পুরুষ যারা আসলে পশুর থেকেও নগণ্য, যারা আসলে সমাজটাকে দিনে দিনে মানে এত পরিমাণ মানে খারাপ করছে, সমাজটাকে ধ্বংস করে ফেলছে। এরা কারা? এদের চিহ্নিত করতে হবে। এদের আসলে এদের হাবভাব দেখেই কিন্তু, এদের কথাবার্তা বুঝে, এদের হাবভাব দেখেই কিন্তু বোঝা যায় যে এরা হচ্ছে ধর্ষক শ্রেণী, এরা হচ্ছে যে মানুষের জীবন নিয়ে খেলা করে। যেমন আমি কিছুক্ষণ আগে একটি নিউজ পড়লাম, আমাদের শ্রীপুর মাওনা বাজারের উত্তর দিকে, মাওনা উত্তরপাড়া, একটি মেয়ে ক্লাস 7-এ পড়ে। তো একটি ছেলে, সে হচ্ছে ওই স্থানীয় ছেলে, এবং মেয়ের বাসা হচ্ছে পার্শ্ববর্তী ইউনিয়ন, গাজীপুর ইউনিয়নে, কিন্তু এখানে মা বাবার সাথে বাসা ভাড়া থাকে এবং হাই স্কুলে পড়ে 7ম শ্রেণীতে। তো প্রায় ওই ছেলেটি তাকে বিরক্ত করতো, প্রেম করার জন্য চাইতো। অনেক বিরক্ত করার পরে একটা পর্যায়ে মেয়েটা রাজি হয়ে যায়, তার এক বন্ধুর মাধ্যমে যেহেতু পরিচয় হয়। সো একটা পর্যায়ে রাজি হয়ে যাওয়ার পরে, এটা অবশ্যই মেয়ে ভুল করেছে। 18-19 বছরের আগে একটা মেয়ের মধ্যে কিন্তু ওই পরিপূর্ণতা আসে না। ঠিক আসলে আমার জীবনের জন্য সেরা কে, কোন পুরুষটি সঠিক আমার জন্য, আমি আসলে কাকে জীবন সঙ্গী হিসাবে বাঁচতে চাচ্ছি, কার সাথে আমি সম্পর্ক করতে যাচ্ছি, এটা কিন্তু ওই রকম ছোট বয়সী মেয়েরা বোঝে না। তো সে অবশ্যই একটু ভুল করেছে, সে তার সাথে রিলেশন করেছে, এবং 1-1.5 বছরের রিলেশন। গতকালকে মেয়েটিকে সে ছেলে বিয়ের প্রলোভন দেখিয়ে সিএনজি করে একটি সিএনবি এলাকায় নিয়ে একটি বাসায় হচ্ছে মেয়েটিকে ধর্ষণ করেছে। এবং ধর্ষণ করার পর যখন মেয়েটি চিৎকার চেঁচামেচি করতেছে, তখন এলাকার লোকজন এবং ওই বাসার লোকজন এসে হচ্ছে তাদেরকে উদ্ধার করে। এবং মেয়েটি বাসায় আসার পর মা বলে যে তুই 3-4 ঘন্টা কোথায় ছিলি, 5টা থেকে 8টা পর্যন্ত। তখন কিন্তু মেয়েটি বলে যে আমাকে এরকম ওই এরকম করেছে। তো মেয়েটি বুঝে নাই, সে আবেগের বশে বিয়ে করতে গেছে। তো বিয়ে করার প্রলোভন দেখে কিন্তু ছেলেটা মেয়েটার জীবনটাকে শেষ করলো। প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখে, কিন্তু ছোট বয়সে যারা স্বপ্ন দেখে একদিন বিয়ে করব, আমার স্বামী হবে, আমার সংসার হবে, এটা একটা ভুল কনসেপ্ট। এর জন্য ছোটোবেলা থেকে শিশুদের না, ছোটোবেলা থেকে বিভিন্ন ধরনের রাইটস নিয়ে শেখাতে হবে, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিতে হবে, জীবন দক্ষতা বাড়াতে হবে, লিডারশিপ বাড়াতে হবে, নিজের যোগ্যতাকে আরও বৃদ্ধি করতে হবে। এবং পড়াশোনার পাশাপাশি হচ্ছে সৃজনশীল কাজ, বিনোদনমূলক কাজ, বিভিন্ন শিক্ষা নৈতিকতামূলক কাজ, এরপর হচ্ছে বিভিন্ন ধরনের মানে নিজেকে গড়ে তোলার জন্য যেগুলো কাজকর্ম আছে শিক্ষণীয় এবং মানে বাচ্চা সুলভ, একটা শিশু সে শিশু সুলভ কাজের সাথে যুক্ত থাকবে, সে কিশোর টাইপের কাজের সাথে যুক্ত থাকবে। এখনই কেন সে অ্যাডাল্টরা যেটা করে সেটা কেন করতে চাইবে, তাই না? আমাদের কথা তো হচ্ছে এটাই। তো এইভাবেই কিন্তু আমাদের পরিবার থেকেই ছোটোবেলায় শিশুদেরকে এই কাজের সাথে যুক্ত রাখতে হবে। তাহলে তারা কিন্তু রিলেশনেও জড়াবে না, না তারা কোনো এরকম ভুল কনসেপ্ট গ্রহণ করবে না এবং ধর্ষণের শিকার হবে না। এর জন্য অবশ্যই নিরাপত্তাটা আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের স্কুল প্রতিষ্ঠান, আমাদের হচ্ছে রাষ্ট্র, এদের শেখাতে হবে, বাচ্চাদের বোঝাতে হবে যে নিজের নিরাপত্তা, নিজের সুরক্ষা নিজেকে নিশ্চিত করতে হবে। আচ্ছা,
তারপর হচ্ছে আরেকটা কথা বলি, যেহেতু বিষয়টা আমি নিয়েছি হচ্ছে যে ধর্ষণের জন্য পোশাক দায়ী নাকি হচ্ছে যে পুরুষের মস্তিষ্ক। প্রধান কারণটা একটু যদি বলি, অবশ্যই পুরুষের মস্তিষ্ক। এটা আপনারাও অবশ্যই বিলিভ করেন। দেখেন, আজকে বাংলাদেশে না, শুধু ভারতের মতো, ভারত বা আরও বেশ কিছু দেশেও কিন্তু ধর্ষণের মাত্রা অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, এবার বলেন যে অন্যান্য দেশ, অনেকগুলো দেশে কিন্তু আমি আজকে কিন্তু খুব মানে খুব ফ্রেন্ডলি কথা বলবো, খুব ফ্রিলি কথা বলবো। আমি যেহেতু অ্যাডাল্ট, আমার এজ হচ্ছে, নারীদের এজ নাকি বলতে নাই, বাট আমি অলওয়েজ সাহস করে আমি আমার এজটা বলি। আমার 25+ এজ। সো আমি যথেষ্ট পরিমাণে অ্যাডাল্ট এবং ম্যাচুয়ার্ড গার্ল। সো আমি বলবো যেটা, যে আজকে উন্নত বিশ্বে বা অনেকগুলো দেশেও কিন্তু ধর্ষণ হচ্ছে, এবং সেখানে কিন্তু পোশাক, হ্যাঁ, অনেকেই হচ্ছে কিছু কিছু ইসলামিক কান্ট্রিতে তো তারা সব সময় হিজাব, বোরখা ওগুলো ইউজ করে এবং খুব খুব পর্দার মধ্যে থাকে। ইরান বলেন, পাকিস্তান বলেন, সৌদি আরব বলেন, তারপর আরও কয়েকটি ইসলামিক কান্ট্রি আছে, আফগানিস্তান বলেন, এরকম অনেকগুলো কান্ট্রি আছে যেখানে হচ্ছে তারা পর্দার মধ্যেই থাকে। কিন্তু আপনি একটু একটু গুগল সার্চ করেন, একটু ইউটিউবে দেখেন যে ওই দেশগুলোতেও কিন্তু ধর্ষণ হচ্ছে, ওখানেও দর্শন হচ্ছে। তারপর হচ্ছে, হ্যাঁ, আমেরিকা, নরওয়ে, সুইজারল্যান্ড, কানাডা, আরও বড় বড় কান্ট্রি যেখানে হচ্ছে মানুষ কিন্তু খুব শর্ট শর্ট জামা কাপড় পরছে, কিংবা হচ্ছে তারা কিন্তু তাদের পোশাকগুলো হচ্ছে একটু স্মার্ট। হ্যাঁ, তারা কিন্তু অনেক স্মার্ট। তো সেখানে কিন্তু আবার এত বেশি ধর্ষণ হচ্ছে না, হচ্ছে না। অনেকগুলো দেশে তো কোনো ধর্ষণই নেই। কিন্তু দেখেন, আজকে পোশাকের জন্য আমরা দোষ দিচ্ছি যে পোশাকের জন্য ধর্ষণ হচ্ছে। আচ্ছা, ওরা কি মানুষ না? ওরা কি ছেলে না? হ্যাঁ, তারপর আরেকটি কথা বলি, আমাদের বাংলাদেশ, আমরা হচ্ছি উন্নয়নশীল দেশ। আমরা মাত্র উন্নয়নের দিকে যাচ্ছি, উন্নতির দিকে যাচ্ছি, কিন্তু আমাদের মস্তিষ্কগুলো না এখনো উন্নত হচ্ছে না। আমরা সেই পশ্চাতে পড়ে আছি। মা বোনদের ঘরে আটকে রাখো। মা বোনরা হচ্ছে কুয়োর ব্যাঙ, তারা কুয়োর মধ্যে থাকবে, তারা বাহিরের জগৎ, সাগর দেখার তাদের অধিকার নাই। যখনই তারা সাগর দেখতে বের হবে, আমরা কিন্তু রাঘব বোয়ালরা আছি, তাকে কিন্তু আমরা ধরে খেয়ে ফেলবো। এই যে মন মানসিকতা মানুষের, আরে একটা নারী, সে একজন মানুষ, তার বাহিরের প্রকৃতি দেখার ইচ্ছে আছে, তার বাঁচার মতো বাঁচার অধিকার আছে। সে সে রাষ্ট্র যদি, আজকে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, আজকে বাংলাদেশের সংবিধানে আছে বাঙালিদের যে চরিত্রগুলো, আমাদের যে কালচার, সংস্কৃতিগুলো, আমরা কিন্তু সেইভাবে বেড়ে উঠেছি। আজকে যদি আমাকে দিয়ে উদাহরণ দিই, যখন আমি খুব ছোট, তখন তো আমি শরীর বুঝি না, তখন তো আমি ধর্ষণ বুঝি না, তখন তো আমি প্রেম ভালোবাসাও বুঝি না, অনেক ছোট, ধরেন একদম ছোট। তো তখন আমি দেখলাম যে আমার পরিবার আমাকে কিভাবে গ্রো আপ করছে, আমাকে কিভাবে তৈরি করছে। আমার পরিবার, আমি দেখতাম যে আমাকে একটা করে গোল জামা করে দিত, অথবা হচ্ছে একটা গেঞ্জি, মানে ছেলেরা যেমন গেঞ্জি পরে ওইটা কিনে দিত, ছেলেদেরও পোশাক কিনে দিত বা মেয়েদের পোশাক কিনে দিত। তো ওই ছোটবেলা থেকে কিন্তু আমার ফ্যামিলি আমাকে একদম চোখ মুখ বন্ধ করে, আমার সংস্কৃতি আমাকে শিখায় নাই, আমার কালচার আমাকে শিখায় নাই। আবার আমার আমার যে আমার যে আগের প্রজন্ম আছে, আমার যে বাবা মারা আছে, তাদেরও কিন্তু তাদের বাবা মারা ওই রকমভাবে শেখায় নাই কঠিন পর্দা প্রথাটা, যার জন্য কিন্তু তারাও কিন্তু ওইভাবে তাদের সন্তানকে কঠিন পর্দা প্রথাটা শেখায় নাই। কিন্তু তাতে কি হয়েছে, আজকে আমার মা বাবারা আমাদের স্বাধীন চেতা হিসাবে তৈরি করেছে, আমাদের সাহসী করে তৈরি করেছে, আমাদের নিজেদের প্রোটেস্ট করে তৈরি করেছে। আমি যে একজন মানুষ, সে মানুষ হিসাবে বাঁচার মতো করে তৈরি করেছে। আমি যে একটা জায়গায় গিয়ে আমাকে একটা খারাপ প্রস্তাব দিলাম যে নো বলে চলে আসবো, সেই সাহস দিয়ে তৈরি করেছে। আমি যে একটা জায়গায় গিয়ে একটা মানুষকে আমি বুঝিয়ে ওখান থেকে চলে আসতে পারবো, সেইভাবে তৈরি করেছে। তাহলে আমাদের প্রথম প্রতিষ্ঠান হচ্ছে আমাদের পরিবার। আজকে আমাদের মান সম্মান, আমাদের ইজ্জত আমাদের হাতেও। আমাদের নিরাপত্তাটা বুঝতে হবে, নিজের জন্য, সমাজের জন্য, সকলের জন্য। হ্যাঁ, আবার এমনও অনেক পরিবার আছে,
যে সন্তান বা মেয়ে সন্তান যখন হয় তাকে ছোটোবেলা থেকে সুন্দর করে কালো বোরখা পরিয়ে সুন্দর করে মাদ্রাসায় পাঠায়, ইসলামিক শিক্ষা দেয়। বাবা মা দুজনেই ইসলামিক শিক্ষায় শিক্ষিত, সুন্দর সুখী পরিবার। পরকালের ধ্যান ধারণা সেই ছোটোবেলা থেকে তাদের মধ্যে যখন বীজ বপন করে দেয়, তারা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে মানে বেড়ে ওঠে এবং তারা হচ্ছে খুব সুন্দরভাবে এগিয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, কেউ কোনো বাজে কমেন্টস করবেন না। আমি শুধু এটাই বোঝাতে চাচ্ছি যে আসলে আমাদের মস্তিষ্ক না পোশাকটা দায়ী। হ্যাঁ, তো এমন পরিবার আছে এবং ঢাকাতে কিছু স্থানীয় লোকজন আছে যে তাদের সন্তানগুলোকে মানে ছেলে মেয়েদেরকে এখনও কিন্তু সেই রকম পর্দা প্রথার মধ্যেই রেখে বড় করছে। কিন্তু এটা তো যার যার কালচার, যার যার সংস্কৃতি, যার যার পারিবারিক আবহ, যার যার সমাজ ব্যবস্থা, যার যার দেশের কালচার, এই সবের উপর ডিপেন্ড করে। আজকে যদি আমার জন্ম সৌদি আরব হতো, তাহলে তখন ওখানকার যে কৃষ্টি কালচার আছে, ওখানকার যে মানে সংস্কৃতি আছে, ওটারই আমি হয়তো বা প্রধান একটা হয়ে যেতাম। ওইটা, ওই সংস্কৃতির ধারক বাহক হয়ে যেতাম। হয়তো বা আজকে আমি বাঙালিত্ব পেয়েছি, আমার হয়তো বা শাড়ি পরলেই চুলে একটু ফুল লাগিয়ে খোপা করলে আমাকে ভালো লাগে, এটা আমি বাঙালিত্বের জন্য পেয়েছি, এটা আমি আমার জন্মগত জায়গা থেকে পেয়েছি। কিন্তু এটা পেয়েছি বিধায় আমার মনটাকে মানে কুলুষিত করতে হবে। আরেকটা পুরুষ আমাকে দেখে তার খুব লালসা, লোভ লালসা লেগে যাবে, আমার পোশাক পরার সুন্দর হয়েছে। আচ্ছা, প্রত্যেকটা মানুষ কি চায় না নিজেকে একটু স্মার্ট দেখা যাক, নিজের প্রশংসা করুক? প্রত্যেকটা মানুষ চায়। আপনি যে একটা ছেলে ভাই, আপনি যখন ঈদ আসে কিংবা কোথাও ঘুরতে যান, কলার ঠিক করেন 100 বার, প্যান্ট ঠিক করেন, মানে হচ্ছে যে বেলটা ঠিক করেন, তারপর হচ্ছে কোন সানগ্লাসটা যাচ্ছে সেটা ঠিক করেন, মাথার চুলের কালার করেন, মাথার চুল ঠিক করেন, তারপরে হচ্ছে মানে কত পরিমাণ স্প্রে যে দেওয়া শুরু করে ছেলেরা। কেন? এটাও তো স্মার্টনেস প্লাস নিজের কাছে ভালো লাগা, নিজের কাছে নিজেকে ভালো লাগা, ভালো থাকা, এটা তো প্রত্যেকটা মানুষ চায়, এটা ছেলেরাও চাচ্ছে। আরেকটি কথা, শুধু কি ভালো মানে ভালো লাগে, আকর্ষণ, এটা কি শুধু পুরুষের নজরই আছে? মানে পুরুষই খালি নারীর প্রতি আকৃষ্ট হয়, নারীর দেহের প্রতি লোভে পড়ে যায়, নারীকে খুব একটা সুন্দর শোভনীয় পোশাক দেখলে তার ভিতরে কাম জ্বালা মানে আমি এখন সত্যি আমি এইভাবেই কথা বলবো, কেননা এগুলো আমাদের বলতে হবে। আজকে সমাজে অনেক পুরুষরা আছে, কেন তাদের দেখে অনেক মেয়েদের ভালো লাগে না, ভালো লাগতে পারে না? কেউ কিভাবে চিন্তা করে, কেউ চিন্তা করে ও যদি আমার বিয়ে হতো, কেউ হয়তো বা চিন্তা করে যে ও যদি আমার স্বামী হতো, ওকে নিয়ে আমি অনেক সুখে থাকতাম। কেউ চিন্তা করে যে ওর সাথে যদি একটা দিনও স্পেন্ড করতে পারতাম। যার যার মন মানসিকতার উপর ডিপেন্ড করে। এটা শুধু ছেলেদের মধ্যে আছে তা না, এটা কিন্তু মেয়েদের মধ্যেও আছে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু ভালো লাগা জিনিসটা কাজ করে। কিন্তু আমরা মেয়েরা না বড্ড বড্ড এখনো সংযমী, বড্ড এখন আমাদের নজরটাকে আমরা সংযম করে চলি। একটা মানুষকে ভালো লাগার পর বছরের পর বছর তার সাথে অন্য আরেকটা মেয়ে ঘুরতেছে, মজা করছে, আনন্দ করছে, সেটা দেখার পর সহ্য করার, ধৈর্য করার সাহস আমাদের আছে। আমাদের ভালো লাগা, ভালোবাসার কথাটাও আমরা বলতে পারি না সব সময়। আমরা মেয়েরা, দুঃখিত আমার একটি ফোন আসছিল, আমরা মেয়েরা এমনই ধৈর্যশীল, একটা পুরুষকে ভালো লাগার পরেও তার স্মার্টনেস, তার কিউটনেস, তার সৌন্দর্য সব কিছু ভালো লাগার পরেও কিন্তু আমরা বেহায়াপনা করতে পারি না, আমরা কিন্তু ধর্ষণের মতো জায়গায় যেতে পারি না, আমরা কিন্তু তাকে জোর করতে পারি না। কারণ আমরা মনের উপর বিশ্বাস করি, উপর আল্লাহর কাছে বিশ্বাস করি যে মহান আল্লাহ তাআলা নিশ্চয়ই আমি যেরকম মনের মানুষ চাই, আমার জন্য যেরকম একজন মানুষ আসার কথা, আমি ঠিক এরকম যেন একজন মানুষ সারা জীবনের সঙ্গী হিসাবে পাই। এটা বলে আমরা আমাদের নিজেদের মনটাকে আমরা কি করি, সান্ত্বনা দিই। কিন্তু সেই সান্ত্বনা কথাগুলো কিন্তু অনেক সময় পুরুষরা এটা নিজেদের দিতে পারে না। হ্যাঁ, আরেকটি কথা, ইসলাম অনেক কিছু বলেছে, কিন্তু বাংলাদেশে 18 কোটি জনগণের মধ্যে ইসলাম ধর্মের বাহিরেও তো অনেক ধর্মের লোকজন আছে, তারাও কি আপনার কথায় বোরখা পরে চলবে?
হ্যাঁ, আপনি যদি চেষ্টা করুন, আপনি যদি তাদেরকে তাদের সেই কৃষ্টি কালচার, তাদের সেই সংস্কৃতি চেঞ্জ করতে পারেন, আপনি তো মাশাআল্লাহ লিডার হয়ে যাবেন। আপনি তো দেশের একজন বড় একজন নেতাতে পরিণত হবেন। যখন আপনি ইসলামের ছায়াতলে আপনি সবাইকে আনতে পারবেন, এটা তো আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি দেখেন আজকে মুসলমান মানুষদের আপনারা এইভাবে অপমান করতেছেন, বলতেছেন যে বেহায়াপনা করে কেন চলছে মেয়েরা। আমাদের বাংলাদেশটা স্বাধীন দেশ, আমাদের সংবিধান আমাদের এই স্বীকৃতি দিয়েছে, বাঙালি নারীরা আমরা আমাদের মন ইচ্ছা মতো কিন্তু আমাদের পোশাক আমরা পরতে পারি। তবে আমরা কিন্তু অশালীন কোনো পোশাক পরছি না। অশালীন মানে বোঝেন, অশালীনতা বোঝেন, এরকম তো কোনো কিছু হচ্ছে না, তাই না? আর ইসলামের কথা যারা বলছেন তাদের বলি, ইসলাম তো অনেক কিছু করতেই নিষেধ করেছেন, অনেক কিছু করতেই আদেশ করেছেন। আপনি কি প্রত্যেকটা কথা শুনেন ভাই? প্রত্যেকটা কথা শুনেন না, তাই না? কিন্তু আমাদের অবশ্যই মানতে হবে, আমাদের রাষ্ট্রের কথা শুনে চলতে হবে। ধর্ষণকে ইসলামও স্বীকৃতি দেয়নি, রাষ্ট্রও স্বীকৃতি দেয়নি, কোনো আইনও স্বীকৃতি দেয়নি, কোনো সমাজও স্বীকৃতি দেয়নি, কোনো মানুষও স্বীকৃতি দেয়নি এই বিকৃত মস্তিষ্ককে, এই বিকৃত মন মানসিকতাকে। কিন্তু পোশাককে স্বীকৃতি দিয়েছে সমাজ, পোশাককে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্র, পোশাককে স্বীকৃতি দিয়েছে বিভিন্ন মানুষ। হ্যাঁ, হতে পারে ইসলাম ধর্ম, তার ইসলাম ধর্ম অবশ্যই শালীনতা পছন্দ করে এবং শালীনতার মধ্যেই শান্তি, অবশ্যই এটাও আমরা বিশ্বাস করি। যখন আমরা নামাজ পড়তে যাই, যখন আমরা মহান আল্লাহ তাআলার দরবারে যাই, তখন কিন্তু আমরা অশালীন থাকতে পারি না। তখন আমাদের ঠোঁটের লিপস্টিক মুছতে হয়, আমাদের হাতের নখের নেল পালিশ মুছে ফেলতে হয়, তখন আমাদের চুল ঢাকতে হয়, সম্পূর্ণ শরীর আবৃত করে মহান আল্লাহ তাআলার দরবারে কিন্তু আমরা পাক পবিত্র যতটুকু হয়ে যাওয়া প্রয়োজন ততটুকুই হয়ে যাওয়ার চেষ্টা করি এবং ততটুকুই হয়ে যাই। এবং এটাই ইসলামের সৌন্দর্য, এটাই হচ্ছে মনের ভয়, এটাই হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা তাকুয়া বলা যায়, ঠিক আছে? কিন্তু আজকে যারা স্বাধীনচেতা নারী, যারা যুদ্ধ করে বাঁচতেছে, যারা হচ্ছে সারা দেশটাকে সারা বিশ্বের কাছে তুলে ধরছে, পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে কঠিন পরিশ্রম করে হচ্ছে উপার্জন করে সংসার সামলে তারপর বিভিন্ন কাজকর্ম করে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সমাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, শিক্ষা দীক্ষায় জ্ঞান গরিমায় সব কিছুতে নারীরা পুরুষের একজন সঙ্গী হয়ে, সঠিক সঙ্গী হয়ে তারা সহযোগিতা করছে। সে সকল নারীরা সব সময় হাতে চুড়ি পরে ঘরে বসে থেকে পর্দা রক্ষা করে থাকলে কাজ হবে না। সেই ইসলামের পূর্ব যুগে থেকেই যখন আমাদের হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি যখন ব্যবসা পরিচালনা করতেন, চিন্তা করে দেখেন তো, সেই সময় উনি যখন ব্যবসা পরিচালনা করতেন তখন কিন্তু উনি কতটা সাহসী ছিল। এবং উনি কি কথা বলেননি? উনি যাদের দিয়ে কাজ করিয়েছেন তাদের সাথে কথা বলেননি, তাদের সাথে দেখা সাক্ষাৎ করেননি? অবশ্যই কাজ করিয়েছেন। হ্যাঁ, পর্দা রক্ষা করেছেন। ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সান্নিধ্য পেয়েছেন, যখন ওনার সেই দিনই আলোকিত হয়েছেন, তখন অবশ্যই উনি ওনারকে যতটুকু সম্ভব আবৃত্তি করে রেখেছেন। এবং তবুও কিন্তু এর পরবর্তীতেও যতগুলো নারীরা বিশ্বে আজকে অবতরণ করছে, যারা মনীষী বা মানবী বলে থাকি, তারা কিন্তু যুগে যুগে মানবতার জন্য কাজ করেছে, দেশের জন্য কাজ করেছে, সমাজের জন্য কাজ করেছে, মানুষের জন্য কাজ করেছে। সব সময় কিন্তু মানে সবার দ্বারা কিন্তু সব সময় সব কিছু করা ঠিক না। তাই বলে যে একটা মানুষ সে মাথায় কাপড় দিল না বলে সে বেপরদা হয়ে গেল, একটা মানুষ মাথায় কাপড় দিল না বলে সে জাহান্নামী হয়ে গেল, এই কথাগুলো বলার অধিকার কেউ দেয়নি আপনাকে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটাই বলেছেন যে তুমি অন্যকে জাহান্নামী বলার কেউ না, যে উনি জাহান্নামী, তুমি জাহান্নামী। এই কথাটা যে কাউকে বলবে বরঞ্চ সে আরও সেই লানতটা মহান আল্লাহ তাআলার দরবার থেকে পাবেন, কারণ সকল কিছুর ফয়সালাকারী তো মহান আল্লাহ তাআলা, তাই না? আচ্ছা, যাই হোক, আমি আমার মূল কথাতে ফিরে আসি। তো পুরুষের মস্তিষ্কটাই হচ্ছে 90% আপ, মানে 90%-এর উপরে হচ্ছে পুরুষের এই বিকৃত মস্তিষ্কগুলো ধর্ষণের প্রধান কারণ। আর হ্যাঁ, কিছু পার্সেন্ট অবশ্যই পোশাক আছে। আমি কিন্তু পোশাককে একেবারে না করছি তা না, পোশাক আছে। তবে তার আগে দেখেন যে একটা ছোট শিশু 3-4 বছর বয়স কিংবা 5 বছর বয়স কিংবা 7 বছর বয়স,
এই বয়সী শিশুর শরীরে কি পোশাক দেখলেন ভাই? এই বয়সী শিশুর শরীরে কি ধরনের গঠন দেখলেন? এই শিশুর শরীরে কি ধরনের মানে আছে, আকর্ষণ আছে? এরা কেন ধর্ষিত হচ্ছে? এদের জীবনটা নাশ করছে কারা? একটা সুস্থ মানুষ তার কাম বাসনা পূরণ করার জন্য ধর্ষণ করছে? আরে শয়তানের সব থেকে বড় জায়গাই তো হচ্ছে জেনাকারী, সব থেকে বড় মানে শত্রুই তো হচ্ছে যে হচ্ছে ধর্ষণ করে, যে মানুষের ইজ্জত মান সম্মান কেড়ে নেয়, সেই তো শয়তানের সব থেকে বড় বন্ধু এবং আল্লাহ তাআলার সব থেকে নিকৃষ্ট, মানে যাকে বলেছেন আল্লাহ তাআলা। সুতরাং হচ্ছে যে আচ্ছা, আমি আপনাদের কমেন্টসের উত্তর একে একে পরে দিব, কিন্তু আমি আগে হচ্ছে আমি আমার কথাগুলো বলে যাচ্ছি। তারপরে হচ্ছে একটি বৃদ্ধ বয়সী নারী, একটি বৃদ্ধ বয়সী দাদি নানির বয়সী কিংবা চাচি মায়ের বয়সী, তাকে ধর্ষণ করা হচ্ছে। এরপর হচ্ছে একদম পর্দা করছে, বোরখা পরছে মাদ্রাসার ছাত্রী, কিংবা হচ্ছে নিজেরা পর্দা করে চলে, এরকম অনেক অনেক অসংখ্য নারী ধর্ষণের শিকার হয়েছে। তারা কেন হয়েছে ধর্ষণের শিকার? এরপর হচ্ছে হ্যাঁ, যারা বরঞ্চ আরও স্মার্টভাবে চলে, যারা বরঞ্চ নিজেকে মানুষ ভাবে, যারা বরঞ্চ নিজেদের শক্তিশালী ভাবে, তাদের কাছে কোনো ছেলে এসে বেল পায় না, ধর্ষণ করার আপাতত বেল পায় না। হ্যাঁ, তারা হয়তো বা লিভ টুগেদার করে, তারা হয়তো বা এনজয় করে তাদের লাইফ, তারা হয়তো বা অনেকেই হচ্ছে যে রিলেশন করে, বিএফের সাথে সময় দেয়, কিংবা হচ্ছে তারা নিজেদের মতো নিজেরা সুন্দর সময় কাটায়, কিন্তু সেখানে তো পেইন থাকে না, সেখানে তো কষ্ট থাকে না, ঠিক না? আজকে আপনি নিজের কাম বাসনা পূরণ করার জন্য আরেকটা মানুষকে কষ্ট দিচ্ছেন, কষ্ট দিয়ে মেরে ফেলছেন, এই অধিকার কে দিচ্ছে? এটা তো সুস্থ মস্তিষ্ক ছাড়া, মানে মানে বিকৃত মস্তিষ্ক ছাড়া কেউ করতে পারে না। সুস্থ মস্তিষ্কের মানুষ তো এই টাইপের কাজ করতে পারে না। আরেকটা মানুষকে কষ্ট দিয়ে তার কান্নার আওয়াজটা শুনে আপনি পশুর মতো উল্লাস করছেন, হাসতে হাসতে তাকে ধর্ষণ করছেন, তাকে গলা টিপে হত্যা করছেন। এটা কি তার পোশাকের দোষ? এইটা এটা কিছু পুরুষের মস্তিষ্কের দোষ। তারা নিজেদের সংযত করতে শিখেনি, তারা তাদের চরিত্রটাকে ধরে রাখতে শিখেনি, তারা তাদের ইমানের জোরটাকে না শক্ত করতে পারেনি, তারা পরকালকে ভয় পায় না। তারা মনে করে আজকে আমি ধর্ষণ করলে কালকে আমি নামাজ পড়বো, মসজিদে গিয়ে একটু আল্লাহর কাছে চাইবো, কালকে আমাকে মাফ করে দিব। এত সোজা, এত সোজা? সব পাপ মহান আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, সকল পাপ ক্ষমা করবেন না। হ্যাঁ, আজকে অনেক নারীরা বোকা, অনেক নারীরা নিজেদের বোকামির জন্য ধর্ষণের শিকার হচ্ছে। অনেক বোনেরা নিজের পরিবার বাঁচাতে গিয়ে ধর্ষণের শিকার হচ্ছে। অনেক বোনেরা নিজের শিক্ষা ব্যবস্থাকে আরও সুন্দর করার জন্য, এগিয়ে যাওয়ার জন্য ধর্ষণের শিকার হচ্ছে। অনেক নারীরা মা বাবার মুখের দিকে তাকিয়ে হাসি, তার অনিচ্ছাকৃতভাবেও বিয়ে করে মায়ের ইচ্ছা, বাবার ইচ্ছা মতো বা নানা নানির ইচ্ছা মতো, নিজের পছন্দ হয়নি একটি পুরুষকে, বৃদ্ধ একটি পুরুষের সাথে বিয়ে দিয়েছে, দিনের পর দিন সেই শিশুকে, সেই নারীকে ধর্ষণ করছে। আবার এমনও অনেক নারী একটু প্যাট চালানোর দায়ে ধর্ষণের শিকার হচ্ছে, কিংবা হচ্ছে নিজেকে বিলিয়ে দিচ্ছে। এমনও অনেক নারী আছে যে একটু ভালোবাসা পাওয়ার জন্য, একটু সুখ খোঁজার জন্য একটা বন্ধুকে বিশ্বাস করে ধর্ষণের শিকার হচ্ছে। একটা মানুষ যে তার শোক দুঃখ শেয়ার করার জন্য কাউকে একজন কাছের মানুষ ভেবে তার কাছে সুখ দুঃখ শেয়ার করার জন্য তাকে একটু বন্ধু করলো, কিংবা তার সাথে একটা ভালোবাসা সুন্দর সম্পর্ক করলো, সুন্দর সুখের সংসার করার আশা করলো, সেখানে সেই বিএফ কিংবা বন্ধু তারা হচ্ছে মানে দুর্বলতার সুযোগ নিয়ে প্রতারণা করে তাকে ধর্ষণ করছে, তার জীবনটাকে শেষ করে দিচ্ছে। সে কাউকে বলতেও পারছে না, সইতেও পারছে না। দুকে দুকে এই সব মেয়েরাই মরে যাচ্ছে, কিংবা হচ্ছে এই সব মেয়েরা কেউ হচ্ছে ভালোর পথে চলে আসছে, কিংবা নিজেকে আড়াল করে ফেলেছে, আল্লাহর পথে চলে আসছে। কেউ কেউ হয়তো বা তারা বিপথেও চলে গেছে। এইভাবেই তো আমাদের সমাজটা এখন বর্তমানে চলছে, এইভাবেই তো খারাপের দিকে যাচ্ছে। কিন্তু এইগুলোর পিছনের কারণ কি?
এই যে মানুষের মধ্যে এত যৌনতাড়না, এইরকম একটা করোনা পরিস্থিতি বর্তমানে বাংলাদেশ না সারা বিশ্বে বিরাজ করছে। হাজার মানে লক্ষ লক্ষ মানুষ করোনাতে প্রাণ যাচ্ছে, কোটি কোটি মানুষ আক্রান্ত হচ্ছে। এই সময় যারা একটি সুন্দর নিষ্পাপ ফুলের মতো মেয়েকে ধর্ষণ করে, এরকম যারা মানুষের সুযোগ নেয়, দুর্বলতার সুযোগ নিয়ে এখন ত্রাণ দেওয়ার কথা বলে একটা মানুষকে 2,000 5,000 টাকা সহযোগিতা করবে সেটার কথা বলে তাকে নিয়ে ধর্ষণ করা, এই সময়ে তারা যে এই কাজগুলো করছে, এগুলো কি ঠিক? এগুলো তো ঠিক না। এগুলো অবশ্যই অবশ্যই খারাপ। হ্যাঁ, এবং হচ্ছে এদের শাস্তি হওয়া উচিত, অবশ্যই এদের শাস্তি হওয়া উচিত। এরা হচ্ছে বিকৃত মন মানসিকতার মানুষ, এরাই হচ্ছে সমাজটাকে শেষ করে, নষ্ট করে, ধ্বংস করে। আর এইগুলোর পিছনে এই যে যৌন তাড়না, এই যে খারাপ কাজ করা, এই যে সমাজটাকে কলঙ্কিত করা, মানুষের জীবনটা নিয়ে ছিনিমিনি খেলা, শিশুদের অল্প বয়সে তাদের স্বপ্ন আশা ভরসা সব কিছু নিঃশেষ করে দেওয়া, একটি পরিবারকে নিঃস্ব করে দেওয়া, এগুলোর পিছনে কোনটা কাজ করছে জানেন?